আসসালামু আলাইকুম। ওকে, নিশ্চয় শুনতে পাচ্ছ। তো তোমাদের উপস্থিতি তো আজকে ভয়ানক ভাবে কম। আমি তো ভেবেছিলাম হয়তো ক্লাসে নিতে পারবো না, কারণ 3-4 জন থাকলে ক্লাস নিতে ভালো লাগে না। তো অবশেষে যাই হোক 7-8 জন হয়েছে তোমরা। চলো আমরা শুরু করি। আমরা আমাদের সাজেশনটা দেখি। আমরা ব্রিফ পড়েছি কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজমের। আচ্ছা, আমরা কি ইয়ের শর্ট পড়ি নাই নাকি? আগের যে রাইটিংটা, মেটাফিজিক্যাল পোয়েটের শর্ট করি। ব্রিফ অফ মেটাফিজিক্যাল পোয়েট, এটা শর্ট মনে হয় পড়া হয়নি। আচ্ছা যাই হোক, এটা এটা শর্ট কোশ্চেন গুলো আমি দিয়ে দিব তোমাদেরকে। ছাড়া পড়লো কেমনে? ওকে, তো চলো আমরা আমরা আজকে পড়বো হচ্ছে, আমাদের সাজেশন যদি খেয়াল করি তাহলে আমরা গতদিনে ব্রিফ পড়েছি হচ্ছে ইয়ের এই ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম। আজকে ওইটারই যে শর্ট কোশ্চেন গুলো আছে সেগুলো একটু পড়ার চেষ্টা করব। তো এই কোশ্চেনটা কঠিন। এখানে টোটাল 6টা আছে, 6টাই আমরা দেখি আজকে শেষ করার চেষ্টা করব, কিন্তু এগুলা বুঝতে কঠিন লাগবে। গতদিনে ব্রিফ পড়তে একটু কষ্ট লেগেছে, তো শর্ট বা ব্রড এগুলো আরো কষ্টকর। দেখো, ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম, সংস্কৃতি এবং সাম্রাজ্যবাদ, এই দুইটার এই একটা ইন্ট্রোডাকশন দিচ্ছেন, এই দুটার একটা প্রিফেস প্রিফেস দিচ্ছেন হচ্ছেন আমাদের এই রাইটার এডওয়ার্ড সাইড। তো তার এখানে একটা প্রশ্ন, সেটা হলো যে হোয়াট অ্যাকর্ডিং টু এডওয়ার্ড সাইড, অর্থাৎ এডওয়ার্ড সাইডের মতে হোয়াট আর দ্য টু ফোল্ড ইমপ্লিকেশন অফ কালচার, অর্থাৎ কালচারের দুইমুখী ব্যবহার, দুইমুখী প্রয়োগটা কি? ওকে, এডওয়ার্ড সেইড says that culture has two main meaning. এডওয়ার্ড সেইড তিনি বলতেছেন যে কালচারের দুইটা প্রধান অর্থ রয়েছে। ফার্স্ট, কালচার ক্যান রেফার টু দ্য বেস্ট আইডিয়াস। কালচার প্রথমটা হচ্ছে কালচার আমাদেরকে বেস্ট যে আইডিয়াগুলি সেগুলোকে রেফার করতে পারে বা সেগুলো আমাদেরকে জানান দিতে পারে। আচ্ছা, কালচার ক্যান রেফার টু দ্য বেস্ট থিংস, বেস্ট থিংস গুলোকে আমাদেরকে রেফার করতে পারে, মেড বাই হিউম্যানস লাইক আর্ট, মিউজিক অ্যান্ড রাইটিং। যে বেস্ট থিং গুলো যেমন মানুষ তৈরি করে, যেমন আর্ট আছে, মিউজিক আছে, রাইটিং আছে, এগুলোকে কালচার আমাদেরকে রেফার করতে পারে। দিস থিংস শো হিউম্যান ক্রিয়েটিভিটি অ্যান্ড আইডিয়াস। এই জিনিসগুলি, অর্থাৎ এখানকার যে এই কয়েকটা জিনিসগুলি শো করে মানুষের ক্রিয়েটিভিটি এবং মানুষের আইডিয়াকে। পিপল থিঙ্ক অফ কালচার অ্যান্ড অ্যাজ সামথিং গুড অ্যান্ড পিওর। মানুষ কালচারকে কিছু একটা খুবই ভালো এবং খুবই খাঁটি বলে মনে করে। মানুষ মনে করে যে কালচার খুবই ভালো এবং খুবই খাঁটি জিনিস। ইট মেক্স সোসাইটি বেটার বাই টিচিং ভ্যালিউজ অ্যান্ড বিউটি। এটা সোসাইটিকে মূল্যবোধ এবং সৌন্দর্য শিক্ষা দেওয়ার মাধ্যমে বেটার করে, অধিকতর ভালো করে সমাজকে। সেকেন্ড, আরেকটা কি, দুইটা প্রধান মিনিং। একটা হচ্ছে কালচার রেফার করে মানুষের যে বেস্ট ক্রিয়েশন সেগুলোকে, যেগুলো মানুষের সমাজকে ঠিকঠাক করতে সাহায্য করে। সেকেন্ড যেটা, সেটা হলো কালচার অলসো ওয়ার্কস উইথ পাওয়ার। কালচার ক্ষমতার সাথে কাজ করে থাকে। ক্ষমতা ছাড়া কালচারের কোনো কাজ করে কোনো লাভ হয় না আর কি। তো কালচার অলসো ওয়ার্কস উইথ পাওয়ার, কালচার এই ক্ষমতার সাথেও কাজ করে থাকে। পাওয়ারফুল কান্ট্রিজ ইউজ দেয়ার কালচার টু কন্ট্রোল আদার্স। শক্তিশালী দেশগুলো তাদের কালচারকে তারা ব্যবহার করে অন্যদেরকে কন্ট্রোল করার জন্য। থ্রু বুকস, মুভিজ অ্যান্ড স্টোরিজ দে স্প্রেড দেয়ার আইডিয়াস টু মেক দেয়ার পাওয়ার সিম নর্মাল। বই, তারপরে মুভি এবং গল্প, গল্পের মাধ্যমে তারা তাদের, অর্থাৎ পাওয়ারফুল কান্ট্রিগুলো তাদের যে আইডিয়া গুলো রয়েছে সেগুলোকে তারা
মানে স্প্রেড দেয়ার আইডিয়াস টু মেক দেয়ার পাওয়ার সিম নর্মাল, মানে তারা তাদের আইডিয়া গুলোকে ছড়িয়ে দেয় যাতে করে তাদের পাওয়ারটাকে নর্মাল দেখায়, স্বাভাবিক দেখায়। দিস হ্যাপেন্স উইদাউট পিপল নোটিসিং, এবং এটা ঘটে এবং এইখানে মানুষ সাধারণত নোটিস করে না। জনগণ নোটিস করে না, ওগুলো খেয়াল করে না। এই জনগণের খেয়াল বা নোটিসিং ছাড়াই এই জিনিসটা ঘটে থাকে, অগোচরে, ধীরে ধীরে। যেমন ওই যে হয় না যে মানুষ সিগারেট খাইলে কি হয়, ধীরে ধীরে এর ভিতরে ক্ষতি হতে থাকে। ঠিক এরকমই কালচারটাকে যদি এদিক সেদিক করে দেওয়া যায় তাহলে ধীরে 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 মানুষ ক্ষতি হতে থাকে। যেমন ধর উদাহরণস্বরূপ, তুমি যদি কোনো দেশের শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিতে পারো, তো একটা পর্যায়ে গিয়ে ওই জেনারেশনটা আর ওইভাবে চিন্তা করতে পারবে না, তাদের শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। এবং একটা ওই যে কথা আছে না, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। তো শিক্ষাটাকে যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে মানুষ চেতনার দিক থেকে অনেক দুর্বল হবে, এবং এর ফলে তারা আর বিপ্লবও করতে পারবে না, মুক্তিও পাবে না। কালচার হেল্প মেক ইম্পেরিয়ালিজম সিম রাইট, কালচার ইম্পেরিয়ালিজমকে বা সাম্রাজ্যবাদকে সঠিক করতে বা সঠিক মনে করাতে হেল্প করে। দিস টু আইডিয়াস ওয়ার্ক টুগেদার, এই দুইটা কাজ একসঙ্গে কাজ করে। হোয়াইল কালচার ক্যান বি সামথিং গুড, ইট ক্যান অলসো সাপোর্ট কন্ট্রোল। বলতে যে এটা দুই ভাবে কাজ করে থাকে। যখন যেখানে কালচার একটা ভালো জিনিস, ইট ক্যান অলসো সাপোর্ট কন্ট্রোল, এবং সেটা আবার খারাপ জিনিস করতেও হেল্প করে, সাপোর্ট করে, অর্থাৎ কন্ট্রোল করতেও হেল্প করে। কালচার শেপস হাউ পিপল থিঙ্ক অ্যাবাউট দেমসেলফ অ্যান্ড আদার্স, কালচার তৈরি করে দেয় যে মানুষ কিভাবে তাদের সম্পর্কে, অর্থাৎ রুলিং ক্লাস সম্পর্কে এবং অন্যদের সম্পর্কে চিন্তা করবে, সেটা ঠিক করে দেয় কালচার। ইট ক্যান হাইড দেয়ার আনফেয়ার সাইড অফ পাওয়ার, কালচার শাসকদের যে আনফেয়ার সাইড, যে খারাপ যে দিক, শক্তির শক্তির যে খারাপ দিক সেটাকে লুকাতে পারে। মেকিং সাম গ্রুপস লুক স্ট্রং অ্যান্ড আদার্স উইক, কিছু গ্রুপকে অনেক শক্তিশালী করে দেখায় এবং অন্যদেরকে অনেক দুর্বল করে দেখায়। বিকজ অফ দিস উই নিড টু বি কেয়ারফুল হোয়েন উই থিঙ্ক অ্যাবাউট কালচার, এবং এই জন্য আমাদের উচিত যখন আমরা কালচার নিয়ে চিন্তা করি তখন অনেক কেয়ারফুল থাকা উচিত। তো এই হচ্ছে দুই ধরনের প্রয়োগ কালচারের। একটা হচ্ছে কালচার আমাদেরকে বেস্ট যে কালচারাল এলিমেন্টগুলি, যেমন আর্ট, মিউজিক, রাইটিং, এগুলো সম্পর্কে জানায়। আরেকটা হচ্ছে এই কালচার যে তোমার ক্ষমতার সঙ্গে থাকে এবং পাওয়ারকে কন্ট্রোল করে, মানুষকে কন্ট্রোল করে, মানুষের মনোজগৎকে কন্ট্রোল করে, এবং এই কালচার ইউজ করে যে রুলিং ক্লাসের মানুষরা যে সাধারণ জনগণের উপরে দমন পীড়ন চালায়, এবং সেটাকে বৈধতা দেয়ার বা বৈধ বৈধ দেখানোর যে একটা প্রচেষ্টা কালচারের মাধ্যমে, সেটাও এখানে বলা হচ্ছে। এবার আসে এটা, হাউ অ্যাকর্ডিং টু এডওয়ার্ড said does culture serve as an instrument of imperialism, এডওয়ার্ড সাইদের মতে কালচার কিভাবে এই সাম্রাজ্যবাদের ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে, সাম্রাজ্যবাদীর অস্ত্র হিসেবে কাজ করে। ওকে, দেখো, এডওয়ার্ড সাইড এক্সপ্লেইনস দ্যাট কালচার প্লেস এ বিগ রোল ইন ইম্পেরিয়ালিজম, এডওয়ার্ড সাইড তিনি বর্ণনা করতেছেন যে কালচার একটা বড় ভূমিকা পালন করে এই সাম্রাজ্যবাদের ক্ষেত্রে। কালচার ক্যান শেপ হাউ পিপল থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, কালচার নির্ধারণ করে দিতে পারে বা শেপ দিতে পারে যে পৃথিবীর মানুষ কিভাবে চিন্তা করবে, সেই জিনিসটা কালচার রূপদান করতে পারে, শেপ দিতে পারে। ইট ক্যান মেক দেম বিলিভ দ্যাট সার্টেন কান্ট্রিজ অর পিপল আর বেটার দেন আদার্স, ইট অর্থাৎ কালচার, কালচার মানুষকে বিশ্বাস করাতে পারে যে পৃথিবীতে কিছু দেশের মানুষ আছে, কিছু দেশ বা কিছু দেশের মানুষ আছে, এরা হচ্ছে অন্যদের চাইতে বেটার। আমরা যেমন অনেক সময় এরকম হয় না, সাদা চামড়া মানুষ দেখলেই মনে হয় যে এরা মনে হয় কোটিপতি, ইউরোপ আমেরিকা থেকে এসেছে, এরা আমাদের সাথে ভালো, এরকম আমাদের মধ্যেও কিন্তু এই ফিলিংসটা কাজ করে। আমরা তাদের সাথে কথা বলতে যাই, আমরা তাদের সাথে যেচে কথা বলতে যাই, তাই না? তো
এরকমটা। না, না, শুনি। তো দেখো, আমরা পড়ছিলাম এই যে এখানে, ইন দ্য পাস্ট, অতীতে ইউরোপ কান্ট্রিজ ইউজড দেয়ার কালচার টু কন্ট্রোল আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। অতীতে ইউরোপের যে কান্ট্রিগুলো, ইউরোপের যে দেশগুলো, তারা তাদের কালচারটাকে ব্যবহার করত পৃথিবীর অন্যান্য যে অংশ, সে অংশকে অংশকে কন্ট্রোল করার জন্য। দে স্প্রেড দেয়ার আর্ট, বুকস অ্যান্ড মিউজিক টু শো দ্যাট দেয়ার ওয়ে অফ লাইফ ওয়াজ দ্য বেস্ট। তারা তাদের বই, তাদের আর্ট, তাদের মিউজিক, এগুলো তারা শো করে, শো এগুলো দিয়ে তারা শো করায় বা তারা দেখায় যে তাদের ওয়ে অফ লাইফ, তাদের জীবন ধারণ, জীবন পদ্ধতি, এটা হচ্ছে বেস্ট, এটা অন্যদের চাইতে বেশি ভালো, সেটা তারা শো করে। This made it easier for them to take over lands and rule over people. This made it easier, এটা তাদের জন্য সহজ করে দেয় অন্য দেশকে টেক ওভার করতে, অন্য দেশকে দখল করে নিতে, অ্যান্ড রুল ওভার পিপল, এবং অন্য মানুষদেরকে শাসন করতে এটা তাদেরকে সহজ করে দেয়। Said also says that writers and artists helped in this. সাইদ আরো যে কথাটা বলেন সেটা হলো যে এক্ষেত্রে রাইটার এবং আর্টিস্ট যারা রয়েছে তারা এই রুলিং ক্লাস বা পাওয়ারফুল পিপলদেরকে হেল্প করে বা ইউরোপিয়ানদেরকে হেল্প করে। দে ক্রিয়েটেড স্টোরিজ অ্যান্ড আইডিয়াস দ্যাট মেড ইম্পেরিয়ালিজম সিম নর্মাল। তারা গল্প তৈরি করে, আইডিয়া তৈরি করে, যেগুলোর মাধ্যমে তারা মূলত ইম্পেরিয়ালিজমকে একেবারে নর্মাল, স্বাভাবিক হিসেবে উপস্থাপন করে, স্বাভাবিক হিসেবে দেখায়। These ideas showed non-European people as weak or uncivilized. এই আইডিয়াগুলো, দিস আইডিয়াস, অর্থাৎ এই আইডিয়াগুলো নন ইউরোপিয়ান আমরা যে মানুষ রয়েছি আমাদেরকে দুর্বল অথবা অসভ্য হিসাবে শো করানো হয়। তোমরা যে ফার্স্ট ইয়ারে পড়েছিলে না, শুটিং অ্যান এলিফ্যান্ট, ওইখানে এই অঞ্চলের মানুষদেরকে অভদ্র হিসেবে দেখানো হয়েছে, তারা হাতির মাংস নিয়ে টানাটানি করতেছে, তাই না? তো ইউরোপিয়ানরা, ওই যে একজন সোলজার এখানে ছিল, রাইটার নিজে, জর্জ অরওয়েল মনে হয়, যাই হোক, সে আবার বলতেছে যে আমি ওই যে নিজেকে সাহেব সাহেব হওয়ার কারণে সে হাতিটাকে না মেরে আসতে পারে নাই, তাই না, তাকে মারতেই হয়েছে, কারণ সাহেবের প্রেস্টিজ বলে কথা। জিনিসগুলো আমাদের কাছে অনেক ইয়ে হয়েছে যে আচ্ছা, এই লোকটা মনে হয় ভালো। কিন্তু আমরা যখন এই রাইটিংটা পড়তেছি তখন দেখতেছি যে না, সব একই। European countries used this idea to justify ruling over them. ইউরোপিয়ান কান্ট্রিগুলো ইউজ দিস আইডিয়া, অর্থাৎ এই যে নন ইউরোপিয়ান লোকগুলো উইক এবং আনসিভিলাইজড, এই আইডিয়াটাকে তারা ব্যবহার করে এই নন ইউরোপিয়ানদেরকে শাসন করার ক্ষেত্রে, তাদের উপরে রুলিং বা তারা যে শাসন করতেছে বা অন্যায় অত্যাচার চালাচ্ছে এটাকে জাস্টিফাই করার জন্য তারা এই কথাটা ব্যবহার করে যে এরা তো অসভ্য, এরা তো উইক। This connection between culture and power allowed imperialism to grow and last longer. এই যে কানেকশন বিটুইন কালচার, অর্থাৎ সংস্কৃতি, এবং পাওয়ার, এই দুইটার ভেতরে যে কানেকশন, এটাই অ্যালাউ করে ইম্পেরিয়ালিজমকে গ্রো করতে, বড় হতে, এবং লাস্ট লঙ্গার, এবং দীর্ঘদিন ধরে টিকে থাকতে হেল্প করে। কালচার বিকেম এ টুল টু মেক দ্য ইউরোপিয়ান ওয়ে অফ লাইফ সিম রাইট। কালচার একটা যেন টুলে পরিবর্তিত হয়েছে, একটা অস্ত্রে যেন পরিণত হয়েছিল আর কি, যেখানে ইউরোপিয়ানদের জীবন ধরন বা জীবনাচরণকে সঠিক বলা হয়েছে। পিপল ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার মেড টু ফিল লেস ইম্পর্টেন্ট। বলা হচ্ছে মানুষ, যেটা পৃথিবীর অন্যান্য অংশের যে মানুষগুলো, তাদেরকে লেস ইম্পর্টেন্ট বা কম গুরুত্বপূর্ণ হিসেবে দেখানো হয়েছে, বা মানুষকে ফিল করানো হয়েছে যে তোমরা কম গুরুত্বপূর্ণ। Side says, Side shows how culture and imperialism are connected and work together.
সাইড দেখিয়েছেন কিভাবে সংস্কৃতি এবং ইম্পেরিয়ালিজম এই দুইটা একসঙ্গে কানেক্টেড, দুইটার ভেতর সংযোগ কিভাবে আছে সেটা দেখানো হয়েছে। অ্যান্ড ওয়ার্ক টুগেদার, এই দুইটা কিভাবে একসঙ্গে কাজ করে সেটাও দেখিয়েছে। কালচার ওয়াজ নট ন্যাচারাল, বলা হচ্ছে যে সংস্কৃতি, সরি এটা নিউট্রাল না, কালচার কখনো নিউট্রাল ছিল না, ওটা বরং বায়াস ছিল, পক্ষপাত দুষ্ট ছিল। অ্যাকর্ডিং, আচ্ছা, ইট ওয়াজ ইউজ টু হেল্প এম্পায়ার্স এক্সপান্ড অ্যান্ড কন্ট্রোল আদার্স। এই কালচারটা বা এই যে রাইটিং, ফাইন আর্টস, মিউজিক, যত যাই ছিল, এগুলো আসলে ব্যবহার করা হয়েছে এম্পায়ার এক্সপ্যান্ডের ক্ষেত্রে, সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে এবং মানুষকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছে। ওকে, তো এই গেল আমাদের আরো একটা প্রশ্ন। এগুলো ক্ষেত্রে কোথাও যদি কোনো জিজ্ঞাসা মনের মধ্যে আসে, সাথে সাথে জিজ্ঞাসা করো, কারণ এগুলো আবার শেষে গিয়ে বললে আমাকে আবার পুরোটা পড়তে হবে, কারণ একটু কঠিন এগুলো। ভাষাগত মনে হচ্ছে একটু সহজ, কারণ একেবারে খুবই সহজ ল্যাঙ্গুয়েজে লেখা, তাই বাট আইডিয়া গুলো কিন্তু কঠিন আছে। এবার আসো, হাউ ডাজ জোসেফ কনরাড অ্যাকর্ডিং টু সেইড অ্যাপিয়ার অ্যাজ বোথ ইম্পেরিয়ালিস্ট অ্যান্ড অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট? জোসেফ কনরাড এই এই হচ্ছে তোমার এডওয়ার্ড সাইদের মতে, জোসেফ কনরাড একই সঙ্গে তাকে ইম্পেরিয়ালিস্ট হিসেবেও মনে হয়েছে, অর্থাৎ সাম্রাজ্যবাদী বা সাম্রাজ্যবাদের পক্ষের লোক হিসেবে বলে মনে হয়েছে, আবার অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট হিসেবেও মনে হয়েছে, অর্থাৎ সাম্রাজ্যবাদীদের বিপক্ষের লোকও মনে হয়েছে, কিন্তু কিভাবে? In Culture and Imperialism, Edward Said describes Joseph Conrad as having two sides. এডওয়ার্ড সাইড এই কালচার আর ইম্পেরিয়ালিজমের মধ্যে জোসেফ কনরাডকে তার দুইটা সাইড রয়েছে, তার দুইটা দিক রয়েছে বলে তিনি উপস্থাপন করেন। তিনি এই কনরাডের দুইটা সাইড রয়েছে বলে উপস্থাপন করেন। কনরাড ওয়াজ এ পার্ট অফ অ্যান ইম্পেরিয়ালিস্ট ওয়ার্ল্ড বাট হি অলসো স ইটস প্রবলেম। কনরাড তিনি ছিলেন ইম্পেরিয়ালিস্ট যে ওয়ার্ল্ড, অর্থাৎ যারা সাম্রাজ্যবাদী, সেই সাম্রাজ্যবাদীদের পক্ষের লোক, অংশ একটা, কিন্তু তিনি খুব ক্লোজ থেকে এটার প্রবলেম গুলো দেখেছিলেন। On one side, Conrad wrote about Europeans controlling other land and people. একদিক দিয়ে তিনি লিখেছেন ইউরোপিয়ানদের ব্যাপারে, যে তারা অন্য দেশকে কন্ট্রোল করতেছে এবং মানুষকে কন্ট্রোল করতেছে, এটার পক্ষে লিখেছেন। হি আন্ডারস্টুড দ্য পাওয়ার অ্যান্ড গোলস অফ ইউরোপিয়ান এম্পায়ার্স, তিনি বুঝতে পেরেছিলেন ইউরোপিয়ান সাম্রাজ্যগুলোর যে লক্ষ্য এবং যে শক্তি, এটা তিনি বুঝতে পেরেছিলেন। কনরাডস বুক শো দিস ভিউ অফ দ্য ওয়ার্ল্ড, কনরাডের যে বই, এই বইটা দেখিয়েছিল দিস ভিউ অফ দ্য ওয়ার্ল্ড, তো ওয়ার্ল্ডের এই যে ভিউ, এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা দেখিয়েছিল এই কনরাডের এই বইটা। কনরাডের যে বইগুলো, একটা তো বই না, অনেকগুলো বই আর কি, তার বইগুলোতে তিনি দেখিয়েছিলেন। অন দ্য আদার সাইড, অন্যদিকে, কনরাড অলসো শোড দ্য হার্ম অফ ইম্পেরিয়ালিজম, কনরাড আবার এই ইম্পেরিয়ালিজমের বা সাম্রাজ্যবাদীর যে ক্ষতিকর দিক সেটাও তিনি দেখিয়েছেন। He saw how empires destroyed local cultures and lives. তিনি দেখিয়েছেন কিভাবে এম্পায়ারগুলি, সাম্রাজ্যগুলি নেটিভ বা লোকাল যে কালচার রয়েছে সেগুলো কিভাবে ধ্বংস করে দিয়েছে, এবং কিভাবে ওই জীবনকেও ধ্বংস করে দিয়েছে, মানুষদেরকেও শেষ করে ফেলেছে। In Heart of Darkness, he wrote about the cruelty and greed of Europeans in Africa. বলা হচ্ছে হার্ট অফ ডার্কনেস যে রাইটিংটা, সেখানে তিনি লিখেছেন ইউরোপিয়ানদের, আফ্রিকাতে ইউরোপিয়ানদের নিষ্ঠুরতা এবং তাদের লোভ নিয়ে। তোমরা হার্ট অফ ডার্কনেস মনে হয় পড়েছো নাকি? থার্ড ইয়ারে মনে হয় পড়েছিলে, তাই না? থার্ড ইয়ারে মনে হয় ছিল। তো এই হার্ট অফ ডার্কনেস এর ভেতরে তিনি যে এটা শো করেছেন সেটার কথা বলতেছেন জোসেফ কনরাডের ব্যাপারে। কনরাড showed how the European system hurt both the colonizers and colonized. ওই রাইটিং এর ভেতরে, অর্থাৎ এই যে হার্ট অফ ডার্কনেস এই রাইটিং এর ভেতরে, তিনি জোসেফ কনরাড দেখিয়েছেন যে কিভাবে ইউরোপিয়ান সিস্টেম
দুইটা জিনিসকেই আহত করছে বা আঘাত করছে। একটা হচ্ছে কলোনাইজার যারা, তাদেরকে আঘাত করছে, আর একটা হচ্ছে কলোনাইজড যারা নেটিভ লোক, তাদেরকেও আঘাত করতেছে। ইভেন দো কনরাড আন্ডারস্টুড দ্য প্রবলেম, যদিও কনরাড প্রবলেমটা বুঝতে পারতেছে, হি কুড নট ইমাজিন এ ওয়ার্ল্ড উইদাউট এম্পায়ার। কিন্তু তারপরেও তিনি এম্পায়ার ছাড়া একটা ওয়ার্ল্ডকে কখনোই তিনি মেনে নিতে পারছেন না বা কখনো চিন্তাও করতে পারেন না। He did not offer any real solution to any imperialism. তিনি আহ, কোনো রিয়েল সলিউশন, তিনি কোনো বাস্তব সলিউশন অফার করেননি এই ইম্পেরিয়ালিজমকে বন্ধ করার জন্য। তিনি ইম্পেরিয়ালিজমকে বন্ধ করার জন্য কোনো বাস্তব সলিউশন দিয়ে যাননি। Said sees Conrad as both part of the empire and critical of it. সাইদ দেখেছেন যে কনরাড দুইটা ভূমিকাই পালন করেছে। হ্যাঁ, তিনি দুই দিকেই ছিলেন, এক হচ্ছে এম্পায়ারের দিকে, আবার এম্পায়ারের পক্ষে কথা বলেছেন, আবার এম্পায়ারকে সমালোচনাও করেছেন। কনরাড নিউজ এম্পায়ার এম্পায়ার্স ওয়ার রং। কনরাড জানতো যে সাম্রাজ্যবাদ বা সাম্রাজ্যগুলি এগুলো মিথ্যা ছিল, ভুলে ভরা ছিল। বাট হি কুড নট এসকেপ দ্য ওয়ার্ল্ড হি লিভড ইন। তিনি যে বিশ্বে বসবাস করেন সেই বিশ্বটাকে তিনি বা সেই অবিশ্ব ব্যবস্থাকে তিনি পরিবর্তন করতে পারেননি, সেটাকে তিনি এড়িয়ে যেতে পারেননি। This makes his work both supportive of imperialism and against it at the same time. এটাই তার কাজকে দুই রকমই করেছে, একই সঙ্গে সাপোর্টিভ, অর্থাৎ ইম্পেরিয়ালিজমের প্রতি সাপোর্টিভ, এবং একই সঙ্গে আবার এটার বিপক্ষেও তাকে দেখিয়েছে তার কাজের ভেতরে। ওকে, তো এই হচ্ছে আমাদের এই প্রশ্ন, যে জোসেফ কনরাড দুই দিকেই ছিলেন। এবার দেখো, ট্রেস আফটার এডওয়ার্ড সাইড দ্য রিলেশনশিপ বিটুইন দ্য নোভেল অ্যান্ড দ্য ওয়েস্টার্ন এম্পায়ার। বলতেছে যে একটা জিনিস প্রমাণ করো বা খুঁজে বের করো এডওয়ার্ড সাইডের রাইটিং থেকে, সেটা হচ্ছে যে নোভেল এবং ওয়েস্টার্ন এম্পায়ার, পশ্চিমা যে সাম্রাজ্য, এই দুটার ভেতরে একটা সম্পর্ক রয়েছে। উপন্যাস এবং এম্পায়ারের মধ্যে সম্পর্ক রয়েছে, সেটা কিভাবে সেটাকে আমাদেরকে বর্ণনা করতে বলতেছে, খুঁজতে বলতেছে। তো আমরা যদি এবার এটা পড়ি, ইন কালচার অ্যান্ড এম্পারিয়ালিজম এডওয়ার্ড সাইড explores how Western novels are linked to the growth of empires. বলা হচ্ছে যে এই কালচার অ্যান্ড এম্পেরিয়ালিজমের মধ্যে এডওয়ার্ড সাইড আবিষ্কার করেছেন বা তুলে এনেছেন, তুলে ধরেছেন কিভাবে ওয়েস্টার্ন নোভেলগুলো আর লিঙ্কড, সংযোগ সংযোজিত হয়ে রয়েছে টু দ্য গ্রোথ অফ এম্পায়ার, এম্পায়ারের যে বিস্তার, এম্পায়ার যে বড় হয়ে যাওয়া, এইটার সাথে। মেনি নোভেলস ওয়ার রিটেন ডিউরিং দ্য টাইম অফ ইউরোপিয়ান কলোনিয়াল রুল। ইউরোপিয়ান যে কলোনিয়াল রুল, সেই সময়টাতে অনেক উপন্যাস লেখা হয়েছে। These stories often reflect and support the values of empire. এই স্টোরিগুলো, এই গল্পগুলো প্রায় প্রতিফলিত করেছে এবং সাপোর্ট করেছে এম্পায়ারদের যে মূল্যবোধ সেগুলোকেই, মানে এম্পায়ারদেরকেই হেল্প করেছে। They show how writers understood and described colonized land and people. They showed, তারা দেখিয়েছে কিভাবে রাইটাররা বুঝতে পেরেছে, বুঝতে পেরেছিল, and described colonized land, এবং বর্ণনা করেছিল যে কলোনাইজ ল্যান্ড এবং পিপুলদেরকে। রাইটাররা যে বুঝতে পেরেছিল মানে এটার ভালো দিক খারাপ দিক, সেগুলো তারা বর্ণনা করে গেছে। The writers often saw these lands as places to be controlled or civilized. রাইটাররা দেখেছেন কখনো কখনো যে এই ল্যান্ডগুলিকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করা উচিত, এবং অর সিভিলাইজ, অথবা এটাকে
সভ্য করা উচিত। Novels from this period helped make empire seem normal and acceptable. এবং নোভেলগুলো এই সময়টা থেকে হেল্প করেছে যে এম্পায়ার সিমস নর্মাল, অর্থাৎ এম্পায়ার গুলো, সাম্রাজ্যগুলোকে একেবারে নর্মাল স্বাভাবিক ঘটনা এবং সবাইকে অ্যাকসেপ্ট বা এটা অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্ট করার মতো এই হিসেবে দেখিয়েছে হচ্ছে নোভেলগুলো। ওকে। They showed European characters as heroes while the colonized people were silent or powerless. তারা দেখিয়েছে, অর্থাৎ আমাদের যে এই নোভেলগুলো, সেই নোভেলগুলোতে তারা দেখিয়েছে যে ইউরোপিয়ান ক্যারেক্টার গুলো অনেক পাওয়ারফুল, শক্তিশালী, তারা হিরো। এবং অন্যদিকে কলোনাইজড যে লোকেরা তারা ছিল হচ্ছে পাওয়ারলেস বা সাইল্যান্ট। দ্য স্টোরিজ ক্রিয়েটেড এ পিকচার অফ দ্য ওয়ার্ল্ড হোয়ার ইউরোপ ওয়াজ অ্যাট দ্য সেন্টার। বলা হচ্ছে ওই সময়ের স্টোরিগুলো, নোভেলের স্টোরিগুলো ওয়ার্ল্ডের পিকচারটাকে এমন ভাবে উপস্থাপন করেছে যে ইউরোপ ওইটার কেন্দ্রে ছিল। থ্রু ফিকশন, কাল্পনিক যে রাইটিং গুলো সেগুলোর মাধ্যমে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন রিডার্স কুড ইমাজিন ডিস্ট্যান্ট প্লেস অ্যাজ বিলঙ্গিং টু দেম। বলা হচ্ছে যে ফিকশনের মাধ্যমে, কাল্পনিক গল্পগুজবের মাধ্যমে ওয়েস্টার্ন যারা রিডার ছিল তারা ইমাজিন করতে পারতো, কুড ইমাজিন ডিস্ট্যান্ট প্লেসেস অ্যাজ বিলঙ্গিং টু দেম, অর্থাৎ দূরের যে জায়গাগুলো সেগুলো যে তাদের সম্পত্তি, এটা সে এটা তারা বুঝতে পারতো বা তারা ইমাজিন করতে পারতো। দ্য স্টোরিজ ক্রিয়েটেড এ পিকচার অফ দ্য ওয়ার্ল্ড হোয়ার ইউরোপ ওয়াজ এট দ্য সেন্টার। তাদের গল্পগুলো, ও আচ্ছা আমি তো এটা পড়লামই এই যে এখান থেকে। দিস হেল্পড জাস্টিফাই দ্য অ্যাকশনস অফ দ্য এম্পায়ার। এবং এই যে তারা যে দূর থেকে বুঝতে পারতেছে তাদের সম্পত্তির ব্যাপারে, এবং এই নোভেলগুলোতে দেখানো হচ্ছে যে ইউরোপিয়ানরাই বেস্ট, এবং আহ, এই গল্পগুলো যে ওয়ার্ল্ডের যে পিকচার আঁকতেছে সেই পিকচারে দেখাচ্ছে ইউরোপিয়ানরাই হচ্ছে সেন্টারে রয়েছে। তো এই ঘটনাগুলি হেল্প করেছে এম্পায়ারের কাজগুলিকে জাস্টিফাই করার জন্য, এম্পায়ারের কাজগুলো ঠিকই আছে, যা তারা যা করতেছে এটা ঠিকই আছে। Said argues that reading these novels allow us to see how culture and power are connected. এডওয়ার্ড সেইড সে তর্ক করতেছে বা তিনি বলতেছেন, লজিক দেখাচ্ছেন যে এই নোভেলগুলো পড়ার মাধ্যমে, এই নোভেলগুলো অ্যালাউস আস টু সি, আমাদেরকে, দিস নোভেলস অ্যালাউ, আমাদেরকে দেখতে দিয়েছে যে হাউ কালচার অ্যান্ড পাওয়ার আর কানেক্টেড, কালচার এবং শক্তি কিভাবে কানেক্টেড, এটা আমাদেরকে দেখার মৌকা তৈরি করে দিয়েছে, সুযোগ করে তৈরি করে দিয়েছে। হি শোজ দ্যাট লিটারেচার প্লেস এ কি রোল ইন শেপিং দ্য ওয়ে পিপুল সি দ্য ওয়ার্ল্ড। তিনি দেখিয়েছেন যে লিটারেচার মূলত একটা প্রধান ভূমিকা পালন করে ইন শেপিং দ্য ওয়ে পিপুল সি দ্য ওয়ার্ল্ড। মানুষ এই ওয়ার্ল্ডটাকে কিভাবে দেখে সেইটা, সেই শেপটা তৈরি করে দেওয়ার জন্য লিটারেচার একটা ভূমিকা পালন করে। অ্যান্ড হাউ ইট হ্যাজ বিন ইউজ টু সাপোর্ট ইম্পেরিয়াল রুল, এবং কিভাবে লিটারেচার ইম্পেরিয়াল রুলকে, সাম্রাজ্যবাদীর যে শাসন ব্যবস্থা সেটাকে কিভাবে সাপোর্ট করে, সেটার পক্ষে কিভাবে কাজ করে সেটাও তিনি দেখিয়েছেন। আচ্ছা, এরপরে হাউ ইন সাইটস ভিউ ডাজ ডিকেন্স এ গ্রেট এক্সপেকটেশন রিভিল কন্টেম্পোরারি ইম্পেরিয়াল হিস্টরি। অর্থাৎ চার্লস ডিকেন্সের যে গ্রেট এক্সপেকটেশন নামে একটা রাইটিং আছে, এই রাইটিংটা কিভাবে তৎকালীন ইম্পেরিয়াল হিস্ট্রিকে, তৎকালীন ইম্পেরিয়াল হিস্ট্রিকে তোমার প্রকাশ করেছেন সেটা আমরা জানবো। ইন কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম এডওয়ার্ড সাইড shows how Charles Dickens' Great Expectation connects to imperial history.
এই কালচার ইম্পেরিয়ালিজমের ভিতরে এডওয়ার্ড সাইড তিনি দেখিয়েছেন চার্লস ডিকেন্সের যে মানে অনেক বিখ্যাত একটা রাইটিং গ্রেট এক্সপেকটেশন, এটা কিভাবে ইম্পেরিয়াল হিস্ট্রির সাথে কানেক্টেড সেটা তিনি দেখিয়েছেন। He says the novel reflects British ideas about colonies at that time. তিনি বলেন যে এই নোভেলটা রিফ্লেক্টস ব্রিটিশ আইডিয়া, ব্রিটিশদের বা ব্রিটেনদের যে আইডিয়া, সেই আইডিয়াটাকে প্রতিফলিত করেছে অ্যাবাউট কলোনিজ অ্যাট দ্যাট টাইম। ওই সময়ে, ওই সময়ে কলোনিগুলোতে ব্রিটিশদের যে আইডিয়া, সেই আইডিয়াগুলোকেই রিফ্লেক্ট করেছে। পিপ দ্য মেইন ক্যারেক্টার হ্যাজ এ মিস্টেরিয়াস হেল্পার, ম্যাগুয়েস, who made money in Australia, a British colony. পিপ, যেটা এই হচ্ছে রাইটিং এর এই নোভেলের প্রধান ক্যারেক্টার, হ্যাজ মেড, আচ্ছা, হ্যাজ এ মিস্টেরিয়াস হেল্পার, তার একটা রহস্যময় হেল্পার ছিল, তার নাম হচ্ছে ম্যাগুয়েস। হু মেড মানি ইন অস্ট্রেলিয়া, সে অস্ট্রেলিয়াতে টাকা বানিয়েছিল, এবং এই অস্ট্রেলিয়া ছিল সে সময় একটা ব্রিটিশ কলোনি। দিস শোজ হাউ ওয়েলথ ফ্রম কলোনিজ ইনফ্লুয়েন্স ব্রিটিশ লাইফ। এটা দেখিয়েছে যে কিভাবে কলোনিগুলোর সম্পদে ব্রিটিশদের বা ব্রিটেনের মানুষদের জীবনকে প্রভাবিত হয়েছে, জীবন প্রভাবিত হয়েছে, সেটা তিনি দেখিয়েছেন। Said also points out that Britain saw colonies as places to send criminals. সাইদ আরো পয়েন্ট আউট করেছেন, তিনি আরো যে জিনিসটা দেখিয়েছেন সেটা হলো যে ব্রিটেন কলোনিগুলোকে দেখেছে ক্রিমিনালদেরকে পাঠানোর একটা জায়গা হিসাবে। অর্থাৎ তাদের দেশে যারা ক্রিমিনাল বা ক্রাইম অ্যাক্টিভিটি করেছে তাদেরকে কলোনিগুলোতে পাঠিয়ে দিয়েছে, বলতে পারো কাইন্ড অফ ওই যে ব্যানিশমেন্ট বা এক্সাইলে পাঠানো আর কি। ম্যাগুইস সেন্ট টু অস্ট্রেলিয়া বিকামস রিচ। ম্যাগুইসকেও এই অস্ট্রেলিয়াতে পাঠানো হয় এবং সে ওখানে গিয়ে ধনী হয়ে যায়। বাট হি রিমেইনস অ্যান আউটসাইডার ইন ইংল্যান্ড, কিন্তু সে ইংল্যান্ডে একজন আউটসাইডার হিসেবে থেকে যায়। দিস রিভিলস হাউ ব্রিটিশ সোসাইটি লুক ডাউন অন দোজ হু ওয়ার কানেক্টেড টু কলোনিজ। এটা প্রকাশিত করে যে ব্রিটিশ সোসাইটি কিভাবে অবজ্ঞা করে, লুক ডাউন করে ওই সমস্ত লোকদেরকে যারা কলোনিগুলোর সাথে সামহাও কানেক্টেড, ইভেন ইফ দে বিকেম ওয়েলদি, এবং কি তারা যদি সম্পদশালীও হয় তারপরেও। সেইডস থিং দ্যাট সেইড থিংস গ্রেট এক্সপেকটেশন হাইলাইটস হাউ ব্রিটেন ইউজড ইটস এম্পায়ার। এডওয়ার্ড সাইড মনে করেন যে গ্রেট এক্সপেকটেশন হাইলাইট করেছে হাউ ব্রিটেন ইউজড ইটস এম্পায়ার, ব্রিটেন কিভাবে তার এম্পায়ারকে ব্যবহার করতে পারে সেটা। The story hints at the power and control Britain had over faraway lands like Australia. এই গল্পটা, অর্থাৎ এই যে আমাদের গ্রেট এক্সপেকটেশনের যে গল্প, সে গল্পটা ইঙ্গিত করে শক্তির দিকে এবং কন্ট্রোলের দিকে, যে কন্ট্রোলটা ব্রিটেনের রয়েছে বা ওই সময় ছিল আর কি, দূরবর্তী জায়গায়, যেমন অস্ট্রেলিয়াতে। দ্য এম্পায়ার ওয়াজ নট জাস্ট এ ব্যাকড্রপ বাট শেপড দ্য লাইফস অফ ক্যারেক্টার্স ইন ইংল্যান্ড। বলা হচ্ছে এই এম্পায়ার গুলি, সাম্রাজ্যগুলি, এটা যে শুধুমাত্র ইংল্যান্ডের মানুষের ব্যাকগ্রাউন্ডে ছিল, ব্যাকড্রপে ছিল তা না, বরং ইংল্যান্ডের যে মানুষ ছিল তাদের বা ইংল্যান্ডের যে ক্যারেক্টার গুলি ছিল তাদের একবার শেপ দিয়েছে, যেন তারা পরিপূর্ণতা লাভ করেছে। বাই শোয়িং ম্যাগুইস স্টোরি, ডিকেন্স ডিরেক্টলি রিভিলস হাউ ব্রিটেইনস এম্পায়ার ওয়ার্ক। ম্যাগুইসের যে গল্প, সেই গল্পটা দেখানোর মাধ্যমে ডিকেন্স ইনডিরেক্টলি প্রকাশ করেছেন যে ব্রিটেনের এম্পায়ার কিভাবে কাজ করে সেই বিষয়টা। Said uses this novel to explain how many stories from that time reflect the empire's influence on British life. সেইড মূলত এই নোভেলটাকে ব্যবহার করেছেন আহ, এই একটা জিনিস বর্ণনা করতে, সেটা কি যে কতগুলো, হাউ মেনি স্টোরিজ, কতগুলো গল্প ওই সময়ের
এই ব্রিটিশ এম্পায়ারকে রিফ্লেক্ট করেছে, ব্রিটিশ এম্পায়ারেরই উদ্দেশ্যকে প্রতিফলিত করেছে, এবং এটা ব্রিটেনের মানুষের জীবনকে প্রভাবিত করেছে। এটা কিভাবে করেছে সেটাই উপস্থাপন করেছেন এডওয়ার্ড সাইড তার এই রাইটিং এ। ওকে, আমাদের আর এই একটা প্রশ্ন বাকি আছে। আমি কেন যেন জানি না, এটা প্রত্যেকটা দিনই এরকমটাই ঘটে যে আমি যখন এই 8:30, মানে 8টার যে ক্লাসটা এটা যখন নিতে থাকি, প্রচন্ড ঘুম পায়। মাঝে মাঝে ইভেন তোমরা এক্সপিরিয়েন্স করেছো কিনা জানি না, আমি ঘুমিয়েও যাই হঠাৎ করে। হঠাৎ করে মনে হয় "উফ, আমি তো ক্লাসে আছি"। এরকমটা মাঝে মাঝে হয়। আগে হয়তো না, এই ধরো লাস্ট 6 মাস ধরে এরকমটা হচ্ছে। ওকে, হাউ ডাজ এডওয়ার্ড সেইড apply his technique of contrapuntal reading to Rudyard Kipling's scheme? কন্ট্রাপান্টাল রিডিংটা কি? এটা খুব চমৎকার একটা জিনিস, খুবই চমৎকার একটা জিনিস। এটা আমরা যখন ব্রড কোশ্চেন পড়বো তখন তো জানবোই, আমি আর একটু একটু বুঝিয়ে দিই তোমাদেরকে এক কথায়। কন্ট্রাপেন্টাল মানে হচ্ছে বিপরীত জিনিস পড়া। কন্ট্রাপেন্টাল মিনিং কি দেয়া আছে? বিরোধী, বিরোধী জিনিস পড়া। ধরো, বিরোধী জিনিস বা কন্ট্রাপেন্টাল রিডিং এটা কিরকম জিনিস? ধরো তুমি একটা জিনিসে দেখতেছো যে, সাপোজ ধরো তোমার বাড়িতে কেউ একজন মিষ্টি নিয়ে আসলো, তুমি খুশি হয়ে যাবে, এটাই স্বাভাবিক, তাই না? এটা হচ্ছে সাধারণ রিডিং বা এটা হচ্ছে সাধারণ বিহেভিয়ার। বাট তুমি যে খুঁতখুঁতে হও তখন তুমি কি ভাববা? কি ব্যাপার, মিষ্টি আনলো কেন? মিষ্টির মধ্যে কি কোনো কিছু মিশিয়ে দিয়েছে নাকি? মিষ্টির মাধ্যমে কি জাদুটনা করতেছে নাকি? নাকি বৃষ্টির মাধ্যমে আমার মন গোলাতে চায় এবং ওর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চায়? এই যে একটু উল্টা চিন্তা, বিরোধী চিন্তা, এটাই হচ্ছে কন্ট্রাপেন্টাল রিডিং, কন্ট্রাপেন্টাল থিঙ্কিং আর কি। কারণ এটা রিডিং এর ক্ষেত্রে কিরকম, কন্ট্রাপেন্টাল রিডিং এর ক্ষেত্রে এরকম যে তুমি যখন এই হার্ট অফ ডার্কনেস পড়তেছো, তুমি যখন শুটিং অ্যান এলিফ্যান্ট পড়তেছো, তুমি গল্পে যেটা পাচ্ছ সেটা তো পাচ্ছই, বাট এর বাহিরের একটু চিন্তা করতে হবে, থিঙ্ক আউট অফ বক্স। মানে ওই রাইটিংটার বাহিরের একটা চিন্তা করতে হবে যে কিরে, এখানে রাইটার বা ওখানকার ক্যারেক্টার এত সুন্দরভাবে ইম্পেরিয়ালিজমের বিরুদ্ধে বলতেছে অথচ সে একজন ইউরোপিয়ান, এটা কিভাবে সম্ভব? তো তখনই ওটাকে যখন তুমি উল্টা করে চিন্তা করবা তখনই তুমি রিয়েল পিকচারটা পাবা। এটাই হচ্ছে কন্ট্রামেন্টাল রিডিং। আমরা যদি এখানে যাই, ইন কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম এডওয়ার্ড সাইড introduces a way of reading books called contrapuntal reading. এডওয়ার্ডস মানে কালচার এন্ড ইম্পেরিয়ালিজমের মধ্যে এডওয়ার্ড সাইড তিনি একটা মানে বই পড়ার একটা নতুন পদ্ধতির কথা উল্লেখ করেছেন, আমাদের সাথে পরিচয় করে দিয়েছেন, সেটা হচ্ছে কন্ট্রাপান্টাল রিডিং, বিরোধী পড়া, বিরোধী রিডিং। দিস টেকনিক লুকস অ্যাট বোথ দ্য মেইন স্টোরি অ্যান্ড দ্য হিডেন স্টোরি। এই টেকনিকে তোমাকে দুই দিকেই তাকিয়ে থাকতে হবে, খেয়াল করতে হবে। এই গল্পের যে মেইন স্টোরি সেটাও দেখতে হবে, এবং এর আড়ালে কি গল্প থাকতে পারে, হিডেন কি গল্প থাকতে পারে, সেটাও তোমাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। In Kim by Rudyard Kipling, he does this by looking at the adventure of Kim, the main character, and the background of British rule in India. এই ইন কিম, কিম হচ্ছে একটা রাইটিং, হ্যাঁ, যেটা লিখেছেন হচ্ছে আমাদের রাডিয়ার্ড কিপলিং। তো বলা হচ্ছে যে এই কিমের ভেতরে, রাডিয়ার্ড কিপলিং এর এই কিমের ভেতরে, তিনি ডাজ দিস বাই লুকিং অ্যাট দ্য অ্যাডভেঞ্চার অফ কিং। তিনি এই কাজটাই করেছেন, এই অ্যাডভেঞ্চার, কিমের যে অ্যাডভেঞ্চার, সেই অ্যাডভেঞ্চারের দিকে তিনি তাকিয়ে থেকে এই কাজটাই করেছেন। কিম হচ্ছে এই গল্পের মেইন ক্যারেক্টার,
এবং দ্য ব্যাকগ্রাউন্ড অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এবং এই ঘটনাটা হচ্ছে বা এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ইন্ডিয়াতে যে ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসন, সেইটা। Said points out that Kipling's story focuses on Kim's travel and excitement. এডওয়ার্ড সাইদ তিনি পয়েন্ট আউট করেন যে কিপলিং এর যে স্টোরি, সেই স্টোরিটা সরাসরি ফোকাস করছে, হাইলাইট করছে কিমের যে ট্রাভেল এবং তার যে এক্সাইটমেন্ট সেটাকে। বাট আন্ডার দিস ইউ ক্যান সি দ্য ব্রিটিশ এম্পায়ার্স কন্ট্রোল, কিন্তু এটার আড়ালে তুমি দেখবা যে ব্রিটিশ এম্পায়ারটা সবকিছুর উপরে যে কন্ট্রোল ধরে রেখেছে, কন্ট্রোল করতেছে, সেটা তুমি দেখতে পাবা। While the book seems fun, it also shows the reality of colonialism. যে জায়গায় এই বইটা অনেক ফান করতেছে, আমরা ফানি অনেক এলিমেন্ট পাবো, কিন্তু এর পাশাপাশি এটা আবার এটাও দেখাচ্ছে যে কলোনিয়াল যে জায়গাগুলি, সেই জায়গাগুলির যে বাস্তবতা, কলোনিয়ালিজমের যে বা ঔপনিবেশবাদের যে বাস্তবতা, সেটাও শো করছে। Says helps readers see both the story Kipling writes and the bigger historical picture that shaped it. সেইড এখানে হেল্প করছে রিডারদেরকে টু সি বোথ দ্য স্টোরি কিপলিং রাইট, অর্থাৎ কিপলিং যে গল্পগুলো লিখেছে সেই গল্পগুলোর দুইটা স্টোরি, যেটা সেই দুইটা স্টোরির দিকেই তাকাতে বলতেছেন, দেখতে বলতেছেন, অ্যান্ড দ্য বিগার হিস্টোরিক্যাল পিকচার দ্যাট শেপ ইট। এবং কিপলিং এর রাইটিং এর ভেতরে যে একটা বড় হিস্টোরিক্যাল পিকচার ফুটে উঠেছে, সেটার প্রতিও নজর দিতে বলতেছেন তিনি। By using contrapuntal readings, Said shows how the British Empire affect the story in a way that might not be obvious. কন্ট্রাফেন্টাল রিডিং এর মাধ্যমে এডওয়ার্ড সাইড তিনি দেখিয়েছেন যে ব্রিটিশ এম্পায়ার কিভাবে গল্পগুলোকেও প্রভাবিত করত, যেটা আসলে পরিষ্কার ছিল না, মানে পরিষ্কার ভাবে না, তুমি সাধারণভাবে পড়ে বুঝতে পারবে না যে তারা এই গল্পগুলোকে প্রভাবিত করছে। This method helps people notice the power structures in the book. এই মেথডটা মানুষকে নোটিশ করতে হেল্প করে যে পাওয়ার স্ট্রাকচার, অর্থাৎ ব্রিটিশ রুলারদের যে পাওয়ার স্ট্রাকচার, সেই পাওয়ার স্ট্রাকচারটা বুঝতে হেল্প করে এই বইটা, অর্থাৎ রাডিয়ার্ড কিপলিং এর এই কিম নামক যে রাইটিংটা সেটা। ইট অ্যালাউস রিডার্স টু সি বোথ দ্য অ্যাডভেঞ্চার অ্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ ব্রিটিশ রুল অন দ্য লাইফস অফ ইন্ডিয়ান পিপল। ইট অলসো অ্যালাউ, এটা আরো আমাদেরকে পারমিট করে, অ্যালাউ করে, মানে প্রশ্রয় দেয় রিডারদেরকে টু সি দ্য বোথ অ্যাডভেঞ্চার, অর্থাৎ উভয় অ্যাডভেঞ্চার, উভয় অভিযাত্রায়, অ্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ, মানে অ্যাডভেঞ্চার এবং ব্রিটিশ রুলের যে প্রভাব, এই দুইটাই ইন্ডিয়ান পিপলদের উপরে কি ধরনের প্রভাব ফেলেছে, এইটা দেখতে এই রাইটিংটা, এই যে কিম, এটা আমাদেরকে অ্যালাউ করে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের টোটাল আজকে 6টা প্রশ্নই ছিল আর কি, এখানে গুরুত্বপূর্ণ 6টা, এই 6টাই দেয়া আছে। তো আশা করি এখান থেকে তোমরা এটা বুঝতে পেরেছো। আর কারো কোনো বোঝার কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো, আমি তাহলে সেই অংশটুকু নিয়ে হয়তো আরেকটু আলোচনা করতে পারি। হুম, এইটা। আর এই যে এইটার প্রশ্নটা আমরা এই পার্টটা শেষ করে তারপরে শেষ দিনে আমরা এটা পড়ে ফেলবো, মেটাফিজিক্যাল পোয়েট্রির যে শর্ট নোট সেগুলো, এটা আমরা ছাড়া পড়ে গেছে কিভাবে জানো। আচ্ছা, এখন বলো তোমাদের কারো কিছু বলার থাকলে, কারো কিছু বলার থাকলে বলতে পারো। pro.com লিখে সার্চ দিলে সাজেশন আসতেছে না। ক্লাউড স্কুল প্রো লিখে সার্চ করলে সাজেশন আসতেছে না, তাই তো? জি স্যার। তাহলে আসতেছে হচ্ছে এই পেজ, একটু নেট স্পিড আজকে কম আছে, হ্যাঁ। এই পেজটা আসতেছে না, মোবাইল থেকে এইরকম ভাবে আসতেছে, তাই তো?
জি স্যার, মানে আচ্ছা। এরকমই হয়। হ্যাঁ, এরকম যখন আসবে তখন এই যে মোবাইলের এই যে এই তিনটা যে ইয়ে আছে এখানে ক্লিক করবা, তাহলে মেনু চলে আসবে, এবার সাজেশনে ক্লিক করবা। মোবাইল থেকে যে এটার উপরে ক্লিক করবা তাহলে মেনু চলে আসবে, সাজেশনে ক্লিক করবা, তাহলে এই যে সাজেশন। ঠিক আছে সাজেশন স্যার। ফোর্থ ইয়ারের আমি এখনো সবগুলো পাবলিশ করিনি, আমি করে ফেলবো। আমি নিজেও একটা ভ্যাবাচিকার মধ্যে পড়ে যাচ্ছি। হ্যাঁ, এই যে এই দুইটা শুধু পাবলিশ করা আছে, বাকিগুলো ব্যানার ট্যানার ওপেন করা আছে, বাট আমি এখনো এগুলো ইয়ে করিনি। জি আমি স্যার, কতদিন বলছিলেন? এটা করে ফেলবো এই দু একদিনের মধ্যেই, যে কয়টা তৈরি করা আছে সেগুলো পাবলিশ করে দেবো। আর বাকিগুলো মানে সব সাজানোই আছে, জাস্ট শুধু ইয়েগুলো কপি পেস্ট করে দিলেই হয়ে যাবে, দু একদিনের মধ্যে করে ফেলবো। আচ্ছা, এটা আগেই দিচ্ছি না কি জন্য, প্রতিবার মানে বেশ কয়েকবার এরকম, বিশেষ করে গতবার তো একবার হুবহু দেখি যে আমার সাজেশনটা পুরোপুরি কপি করে দিয়ে দিয়েছে, দিয়ে বই বার করছে, সাজেশনের বই বার করছে। এবং কোনো ব্যক্তিগত কেউ না, মানে একটা ওই যে তোমার সব বিভিন্ন কোম্পানি থাকে না, সাজেশন বের করে ওরা। তো এই জন্য এবার আগে ব্যানার ট্যানার সব চেঞ্জ করে রাখছি, এবার কপি করে নে গতবারেরটাই। হম হম। তারপরে বুঝবে, আর পরবর্তীতে আমি এটা আপডেট করব। যাই হোক, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, আমরা সামনের দিন আবার ক্লাস করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।